আমি কানাডায় একটি মহিলার বাড়িতে গাড়ি চালানোর কাজ করতাম। তার যুবতী মেয়ে আমাকে একটু অন্য নজরে দেখতো। আমার সাথে যখন গাড়িতে যেত তখন আমার কাছে আসার চেষ্টা করত। একদিন সেই মহিলা বলে, তুমি আমার মেয়েকে 2 মাসের জন্য বিয়ে করে নাও, পরিবর্তে তোমাকে আমি অনেক টাকা দেব, আর যদি রাজি না হও তবে তোমাকে জেলে পাঠিয়ে দেব। আমি তার মেয়েকে বিয়ে করে নেই, কিন্তু বিয়ের রাতে তার মেয়েকে দেখে আমার আত্মা কেঁপে ওঠে। কারণ সেই মেয়ে তো, আমি কানাডায় একটি ধনী মহিলার বাড়িতে গাড়ি চালানোর কাজ করতাম। তার মেয়ের কোথাও যাওয়ার হলে সে আমার সাথে যেত। আমি আজ পর্যন্ত কখনো সে মেয়েটার মুখ দেখিনি, কারণ সে সব সময় তার মুখ একটা রুমাল দিয়ে ঢেকে রাখত আর চোখে কালো চশমা পরে থাকতো। একদিন আমি সেই মহিলার মেয়েকে বাজারে নিয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরছিলাম। সে আমার সাথে সামনের সিটে বসে গেল। সেটা দেখে আমি একটু অবাক হয়ে যাই, কারণ এমনটা আজ পর্যন্ত বার হয়নি। তা না হলে এর আগে সে সব সময় পেছনেই বসতো। হেরানি হয়তো তখন যখন চলন্ত গাড়িতে সে আমার হাতের উপর হাত রেখে দেয়। ভয়ের চোটে আমার সারা শরীর কেঁপে ওঠে, কারণ এটা আমার সাথে প্রথমবার হয়েছিল। তার এইরকম ব্যবহারের জন্য আমি পুরো ঘেমে যাই। আজ সে আমার একটু অন্য নজরে দেখছিল। তার এইরকম ব্যবহারের জন্য আমার নিজেরই লজ্জা অনুভব হচ্ছিল। আমি যতটা সম্ভব জোরে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে আসি। আমি নিজের ঘরে বসে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছিলাম। ঠিক তখনই সেই মহিলা আমাকে নিজের ঘরে ডেকে পাঠায়, আর যে সমস্ত কথা আমাকে বলে সেই কথা শুনে আমার হোঁশ উড়ে যায়। সে আমাকে বলে যে, তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও, পরিবর্তে আমি তোমাকে অনেক টাকা দেব, আর যদি তুমি আমার কথা না মানো তবে তোমাকে মিথ্যে অপবাদে জেলে পাঠিয়ে দেব। আমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাইতাম না, কারণ আমি হিন্দুস্তানে অন্য একটা মেয়েকে ভালোবাসতাম। কিন্তু নিজের দারিদ্রতা আর মহিলার ধমকে ভয় পেয়ে আমি তার মেয়েকে বিয়ে করার জন্যে রাজি হয়ে যাই। সে মহিলা আরও বলে যে, তুমি যদি চাও 2 মাস পর আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দিতে পারো। এই কথা শুনে আমি বিয়ে করে নেই, কিন্তু বিয়ের রাতে সেই মেয়েটা তো আমার অবস্থা খারাপ করে দেয়। আমার তো আত্মা কেঁপে ওঠে যখন সেই মেয়েটা, আমার কানাডা আসার 1 মাস হতে যাচ্ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো ভালো কাজ খুঁজে পাচ্ছিলাম না। আমার এখানে আসার ঘটনা একটু অদ্ভুত ছিল। যাকেই আমি সেই ঘটনা বলতাম সে আমার কথায় বিশ্বাস করতো না। আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে এখানে আমি আসতে পারবো। আমি আমার বাড়ির দারিদ্রতার জন্য অনেক বেশি চিন্তিত ছিলাম, কারণ আমার বাড়িতে একটি যুবতী বোন ছিল যার তখনও বিয়ে হচ্ছিল না, আর তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল। তার বিয়ে এই কারণে হচ্ছিল না কারণ আমার কাছে তার বিয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না। একদিন আমি রাস্তায় চিন্তায় বসেছিলাম, তখনই একটি লোক বড় গাড়ি করে এসে আমার পাশে বসে আর বলে, তোমাকে দেখে চিন্তিত বলে মনে হচ্ছে, যদি তুমি চাও তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি বললাম, তুমি যাও এখান থেকে, আমি অনেক বেশি চিন্তিত, এই সময় আমার মাথা খারাপ করো না। তখন সে বলে, আমি তোমাকে কাজ দিতে এসেছিলাম, যদি তুমি আমার কথা শুনতে না চাও তো ঠিক আছে, তোমার ব্যাপার, আমি এখন থেকে চলে যাচ্ছি। আমি কিছু একটা ভেবে তাকে বলি, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমাকে পুরো কথা বলো। কিন্তু আমি মনে মনে ভয় পেয়েছিলাম, না জানি এই লোকটা ফ্রড কিনা। লোকটি বলে, চিন্তা করো না তুমি, যদি সত্যি তোমার এইরকম অবস্থার পরিবর্তন করতে চাও তবে চলো আমার সাথে, আমি তোমাকে বিদেশ পাঠাবো, তুমি পরিশ্রম করে নিজের ভাগ্য বদলাতে পারো। আমি বিদেশ যাওয়ার কথা শুনে চমকে দাঁড়িয়ে যাই। আমি ভাবি, যে লোকটার পুরো কথা আমার শোনা উচিত কি জানি, হয়তো ভগবান তাকে আমার কাছে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য। সেই লোকটা আমাকে সাহায্য করতে চাইছিল, তাই আমি তাকে জিজ্ঞাসা করি, না আমি তোমাকে চিনি আর না তুমি আমাকে জানো, তাহলে তুমি কেন আমাকে সাহায্য করতে চাইছো? তখন সে বলে, আমি রোজ কোনো না কোনো গরিবের সাহায্য করি, ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমার সেই লোকটার কথা বিশ্বাস হয় না, তার উপর আমার সন্দেহ হয়, কিন্তু আমার কাছে অন্য কোনো রাস্তাও ছিল না। কিছুদিন আগে নিজের ভুলের জন্যই আমি একটা কাজ হাতছাড়া করেছিলাম। আমি ভগবানের নাম নিয়ে সেই লোকটার সাথে চলে যাই। সেই লোকটা আমাকে নিয়ে একটা বড় বাংলোতে আসে, আমাকে একটি বড় ঘরে বসিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে সে ফিরে আসে।
তার হাতে কিছু টাকা ছিল, সেই টাকা সে আমাকে দিয়ে বলে যে এই টাকা দিয়ে পাসপোর্ট বানিয়ে নাও, কিছুদিন তুমি টিকিট পেয়ে যাবে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে ভাগ্য এইভাবে আমার সাহায্য করবে। আমি তৎক্ষণাৎ টাকা নিয়ে সেখান থেকে চলে আসি এবং অল্প কিছুদিনের মধ্যে পাসপোর্ট বানিয়ে নিই। তারপর সেই লোকটার বাড়িতে যাই। সেই লোকটা আমার হাতে টিকিট ধরিয়ে দেয় আর বলে, কাল তোমার ফ্লাইট, সেখানে গিয়ে এই নম্বরে যোগাযোগ করে নিও, তুমি চাকরি পেয়ে যাবে। আমি নিজের বাড়ির লোকদের বলে কানাডা চলে আসি। কিন্তু এয়ারপোর্ট থেকে বেরোনোর পর যখন আমি নিজের পকেটে সেই নম্বর খুঁজি, তখন আমি খুঁজে পাইনি। আমার মনে হয় যে হয়তো আমি সেই নম্বরটা হারিয়ে ফেলেছি। আমার তো পায়ের তলার মাটি সরে যায়। এখন আমি কি করব? আমি তো এখানে কাউকেই চিনি না, না জানি সেই লোকটা কে ছিল যে আমাকে এত সাহায্য করে আমাকে এখানে পাঠিয়েছিল। আমার কাছে সেই লোকটার কোনো যোগাযোগ নম্বর ছিল না। কিন্তু আমি যখন সেখানে গিয়ে ফেঁসে যাই, তখন আমার ভীষণ চিন্তা হতে শুরু করে। প্রথমে তো আমি এখানে এসে অনেক কষ্ট করে মজদুরের কাজ করতে শুরু করে দেই, যাতে নিজের পেটের খিদে নিবারণ করতে পারি। আমার এখানে আসার 3 মাস হতে যায়, কিন্তু এখন অবধি আমি বাড়িতে 1 টাকাও পাঠাতে পারিনি। এখানে নিজের পেট চালানো আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। কোনো রকমভাবে আমি নিজের জন্য দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতাম। হয়তো ভগবানেরও আমার উপর দয়া হয় আর একজন ধনী লোক তার বাড়িতে নিয়ে গিয়ে মালির কাজ দেয়। সেখানে থেকে আমি ভালো মাইনে পেতাম। সেখানে মালিকের এক মহিলা আত্মীয় প্রায় মালিকের বাড়িতে আসতো। সে যখনই আসতো আমাকে গভীরভাবে দেখতো। আমি তার এইভাবে তাকানো খুব ভালো করে লক্ষ্য করতাম। একদিন আমার মালিক তার সেই আত্মীয় মহিলার বাড়িতে আমাকে পাঠিয়ে দেয় আর বলে, আজ থেকে তুমি ওইখানেই কাজ করবে আর তার বাড়িতে গাড়ি চালানোর কাজ করবে। সেই মহিলা আমাকে ভালো টাকা মাইনে দেয় আর আমাকে থাকার জন্য একটা ভালো ঘর দেয়। কিন্তু এখানকার চাকর ছোট একটা ঘরে থাকতো, শুধুমাত্র আমাকেই থাকার জন্য আলাদা একটা ঘর দেয়া হয়েছিল। এই মহিলার একটি যুবতী মেয়ে ছিল। সে যখনই কোথাও যেত নিজের সাথে আমাকে নিয়ে যেত, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো তার মুখ দেখিনি। সে নিজেকে একটা চাদরে ঢেকে রাখতো আর তার মুখ ও রুমাল দিয়ে ঢাকা থাকতো। কিছুদিন যেতে না যেতেই সেই মেয়েটার ব্যবহার আমার একটু অদ্ভুত লাগতে শুরু করে। যখনই সে আমার সাথে কোথাও যেত, তখন সে ফেরার সময় গাড়ির সামনের সিটে বসে বাড়ি ফিরত আর নানা অজুহাতে আমার কাছে আসার চেষ্টা করত, আমার হাত ধরতো। কিন্তু ভয়ের কারণে আমি কিচ্ছু বলতে পারতাম না। একদিন সেই মহিলা আমাকে নিজের ঘরে ডেকে পাঠায় আর আমাকে বলে, তোমার বোনের জন্য তোমার কত টাকার প্রয়োজন? আমি তাকে বলি যে আমার 1 লাখ টাকা লাগবে। তার বিয়ের সমস্ত পণের জিনিস কিনতে হবে। আমার 3 জন অবিবাহিত বোন আছে, তাদের সবার বিয়ে দিতে হবে আমায়। আর আজকাল তো তুমি জানো জিনিসপত্রের কত দাম, আর তাছাড়া ছেলের বাড়িতে তো অনেক চাহিদা থাকে। সেই মহিলা বলে, তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে দেব, যা দিয়ে তুমি তোমার বোনদের বিয়ে দিতে পারবে। কিন্তু আমার একটা শর্ত আছে, আর সেটা হলো আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। তার এই শর্ত শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল, কারণ এরকম আমি কখনো ভাবিনি। বরং তার মেয়েকে আমার খুব একটা পছন্দ হতো না। আর তাছাড়া নিজের দেশে আমি একটা মেয়েকে ভালোবাসতাম। আমি যখন বিয়ে করব না বলি, তখন সেই মহিলা আমায় ধমকি দেয়। সে বলে, যদি তুমি আমার কথা না মানো তবে আমি তোমার নামে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেব। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, বাধ্য হয়ে আমি তার কথা মেনে নিই। তখন সেই মহিলা বলে, আসলে আমার মেয়ে তোমাকে পছন্দ করে, সে তোমাকে অনেক সম্পত্তি দেবে, তুমি যা চাইবে সে তোমাকে দেবে, তুমি সারা জীবন সুখে আনন্দে থাকতে পারবে, তোমার কখনো কোনো জিনিসের অভাব হবে না। কিন্তু শর্ত একটাই, তুমি বিয়ের আগে তার মুখ দেখতে পারবে না, বিয়ের পরেই তুমি তার মুখ দেখতে পারবে। এই সত্য শুনে আমি একটু অদ্ভুত হয়ে যাই, কিন্তু এত টাকা দেখে আমি সিদ্ধান্ত নেই যে তার মেয়েকে আমি বিয়ে করব। কারণ এর পরিবর্তে আমি অনেক অনেক টাকা পাবো, যে দিয়ে আমার জীবন বদলে যেতে পারে আর আমার বোনদের ধুমধাম করে বিয়েও হয়ে যাবে। আর তাছাড়া না বলার আমার কাছে কোনো কারণও ছিল না। আমি অনেক টাকা, সমস্ত সুখ পাচ্ছিলাম। আর এত টাকার পরিবর্তে যদি আমাকে কোনো বাজে দেখতে মেয়ে বা কোনো পঙ্গু মেয়েকেও বিয়ে করতে হয়, তবে আমি তাকে বিয়ে করে নেব। আমি সেই মহিলার কাছ থেকে অনেক টাকা নিয়ে দেশে পাঠিয়ে দিই, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমার বোনদের বিয়ে হয়।
কিন্তু মাঝে মাঝে আমার সন্দেহ হচ্ছিল যে কেন সেই মহিলা বিয়ের আগে তার মেয়ের মুখ দেখতে বারণ করেছে, আর দ্বিতীয়ত সে কেনই বা আমার সাথে তার মেয়ের বিয়ে দিতে চায়। কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে যা আমার কাছ থেকে গোপন করা হচ্ছিল। এই কথা ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যায়। একদিন সেই মহিলা বলে, 2 সপ্তাহ পর তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে, সে বিয়ের আগেই এখানে চলে আসবে, কিন্তু তুমি তার মুখ দেখবে না বিয়ের আগে। সেই মহিলা আরও বলে যে আমার মেয়ে কিছুদিনের জন্য তার মাসির বাড়ি অন্য দেশে গেছে, যখনই সে ফিরবে সেই দিনই তোমার সাথে তার বিয়ে দিয়ে দেব। আমি হ্যাঁ বলে দিই। আমার মনে হচ্ছিল এই মহিলার আমাদের বিয়ে খুব সাধারণভাবে দেবে, কিন্তু সেই মহিলা খুব ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করছিল। আমি খুব অবাক হয়ে গেলাম, কিন্তু তার মেয়ে তখনও ফেরেনি। আমার মনে হয় সে কি একদম বিয়ের দিনই ফিরবে, আর সেটাই হলো। বিয়ের দিন আমি সকালবেলা নিজের ঘর থেকে দেখি যে গাড়ি থেকে একটা মেয়ে নেমে ঘরে চলে গেল, আর সব সময়ের মতোই তার মুখ রুমালে ঢাকা ছিল। সে যেই মহিলার মেয়ে ছিল, যে আমার বউ হতে চলেছে, কিন্তু আজও সে তার মুখ রুমাল দিয়ে ঢেকে রেখেছিল। এই সব কিছু দেখে আমি অবাক হয়ে যাই। তারপর ভাবি, যাই হোক, আজই তো বিয়ে হবে, আর কিছুক্ষণ পর, আর বিয়ের পরে তো এই রহস্য ভেদ হয়েই যাবে। এখন শুধু আমি বিয়ের অপেক্ষা করছিলাম। নিজের বাড়িতে এই বিয়ের ব্যাপারে কোনো কিছু বলিনি, কারণ এই বিয়ে কতদিন টিকবে, আদেও টিকবে কি না তা আমি জানতাম না। তাই নিজের বাড়িতে এইসব কিছু জানিয়ে আমি তাদের চিন্তায় ফেলতে চাইনি। আমাদের বিয়ে হয়ে যায় আর বউকে আমার ঘরে পৌঁছে দিয়ে যায়। আমি অনেক আগ্রহ নিয়ে বউয়ের মুখ দেখার জন্য যখনই ঘোমটা তুলি আর যখনই তার মুখ আমি দেখি, তখন আমার হোঁশ উড়ে যায়। সেই মহিলা বলেছিল যে তোমার বিয়ে আমার মেয়ের সাথে দেব, কিন্তু বউ সেজে যে আমার সামনে বসেছিল সে আর অন্য কেউ নয়। সে তো আমার মুখ থেকে চিৎকার হতে থেমে যায়। আমি সারা শরীর কেঁপে ওঠে, আর এক ঝটকায় আমার সামনে আমার সমস্ত অতীত চলে আসে। যখন আমি হিন্দুস্তানে ছিলাম, আমার নাম আয়ুষ, আর আমি MA করার পর রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরছিলাম। দেশের বাইরে থাকা আমার সব সময়ের স্বপ্ন ছিল। কোনো বিদেশে থাকা লোকেদের জীবনযাপনের ভিডিও দেখতাম, আর আমার মনে তো যদি আমি কখনো বিদেশ যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমি সব থেকে বড় ছিলাম, আর আমার 5 বোন ছিল। কখনো কখনো মা বাবার ওপর অনেক রাগ হতো যে এতগুলো সন্তান জন্ম দেওয়ার আগে নিজেদের অবস্থা, নিজেদের দারিদ্রতার ওপর নজর রাখা উচিত ছিল। কি হতো যদি সে কম সন্তানের জন্ম দিত? তাহলে হয়তো আমাদের জীবন ধারণ অনেকটা সহজ হতো। বাড়ির বড় ছেলে হওয়ার কারণে নিজের কাঁধে অনেক বোঝা এসে পড়ে। আমি MA করতে করতে কাজ করা শুরু করি। সকালে কলেজে যেতাম আর সন্ধেবেলা কাজ করতে যেতাম। এইভাবে আমি নিজের পড়াশোনা শেষ করি আর ভালো চাকরির সন্ধান করতে থাকি। কিন্তু আজকের সমাজে চাকরি পাওয়া এত সোজা কাজ ছিল না। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে একজনের গাড়ি চালানোর কাজ পেলাম। মাইনেও ভালো দিত, সেই জন্য চুপ করে আমি সেই কাজ করতে থাকি। সকালবেলা 7টায় আমি আমার কাজে চলে যেতাম, আর দুপুরের সাহেবের মেয়েকে দপ্তরে ছাড়তে যেতাম। কখনো 2টো বাজলে, আবার কখনো 5টা বাজলে ম্যাডামকে অফিস থেকে নিয়ে আসতে যেতাম। এটা ছাড়া আমার আর কোনো কাজ ছিল না। বাকি সময় আমি ফাঁকাই থাকতাম, কারণ আমার কাজ শুধু সাহেবের মেয়েকে অফিসে নিয়ে যাওয়া আর আসা। সাহেবের মেয়ে সব সময় নিজের মুখ ঢেকে রাখত। আমি কখনো তার মুখ দেখিনি, আর না কখনো তার মুখ দেখার আমার কখনো কোনো ইচ্ছে হয়েছিল, কারণ সেখানে আমি শুধু নিজের কাজ করতে যেতাম। আমি কখনো চাইতাম না আমার কোনো ভুলের জন্য আমার কাজটা হাতছাড়া হয়ে যাক, কারণ আমার ঘরের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। আমার বন্ধু বলতো, সাহেবের মেয়েকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নে, কারণ সে একজন কোটিপতি লোকের মেয়ে ছিল, আর তোমাকে দেখতেও কম স্মার্ট নয়। যদি সে তোমাকে একবার পছন্দ করতে শুরু করে, তবে সারা জীবন তুমি আনন্দে কাটাতে পারবে। আমি সেই বন্ধুর কথা ভাবলাম। মাঝে মধ্যে মনে হতো আমি এমনি করব, কারণ বড় লোক হওয়ার এটি খুব সহজ মাধ্যম, আর এটা খুব সহজ একটা উপায়। কিন্তু ভয়ের কারণে আমি কখনো সাহেবের মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারতাম না। আমি কখনো তার সাথে কথা বলার চেষ্টাও করিনি। আমার মনে হতো সে হয়তো বোবা, কথা বলতে পারে না, কারণ 1 মাসের মধ্যে আমি কখনো তাকে কথা বলতে শুনিনি। আমার বন্ধু আমাকে বলতো, তুমি নিজে থেকেই কথা বলার চেষ্টা
করো, হতেও পারে সে হয়তো তোমার কথার জবাব দিতে পারে। আমি অনেক সাহস নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করি আর বলি, ম্যাডাম আমি কাল ছুটি চাই, কাল আমি তোমার ছাড়তে আর নিতে আসতে পারবো না, আমার কালকে একটা জরুরি কাজ আছে। আমি ভাবলাম সে আমাকে হয়তো কিছু উত্তর দেবে বা জিজ্ঞাসা করবে যে ছুটি কেন নেবে, তোমার কি কাজ আছে, কিন্তু সে তো আমার সাথে একটা কথাও বলল না আর শুধু মাথা নাড়িয়ে দিল। আমার নিজের উপর খুব রাগ হলো। আমার মনে হলো এই পাথর মেয়েটার সাথে ফালতু আমি কথা বলার চেষ্টা করছি। আমার মনে হয় না কোনোভাবেই সে আমার ফাঁদে পা দেবে। পরের দিন আমি ইচ্ছা করে ছুটি নিই, কারণ আমি ম্যাডামের থেকে ছুটি চেয়েছিলাম। ছুটি নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার মনে হলো ছুটির পরের দিন গেলে সে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করবে যে আগের দিন কী কাজ ছিল তোমার। সে জিজ্ঞাসা করার আগে তার বাবাই আমাকে জিজ্ঞাসা করলো, কালকে তুমি এলে না কেন? আমি তখন বলি, সাহেব কালকে তুমি বাড়িতে ছিলে না, আমি তো ম্যাডামকে বলেছিলাম যে আমার কাল জরুরি একটা কাজ আছে, আমি আসতে পারবো না। সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, পরের বার ছুটির দরকার হলে আমাকে জিজ্ঞাসা করবে, আমার মেয়ের সাথে কথা বলার প্রয়োজন নেই, পরের বার থেকে এটা মনে রাখবে। আমি তার কথায় অবাক হয়ে ভাবতে থাকি যে সাহেব তার মেয়ের উপর এমন রাগ করে কেন। আমি কখনো তাকে তার মেয়ের সাথে ভালোভাবে কথা বলতে দেখিনি। একদিন বাড়ির পুরনো চাকরের কাছ থেকে জানতে পারি যে সে আমার সাহেবের মেয়ে নয়, বরং আমার সাহেবের ভাইয়ের মেয়ে। তার নাম খুশবু, কিন্তু সবাই তাকে রিয়া ম্যাডাম বলে ডাকে। আসলে সে অন্য দেশের বাসিন্দা, বছরের কিছু মাস সে এখানে আসে। সাহেব তার কাজ একদম পছন্দ করে না, কিন্তু সে কিছু বলে না। আমি আজ পর্যন্ত ঠিক করে দেখিনি কে সে, কোথায় যায় আর কি কাজ করে। আমি শুধু তাকে তার কাজের জায়গায় নামিয়ে দিয়ে চলে আসি। পরের দিন যখন আমি তাকে ছাড়তে যাই আর বোর্ড দেখি, তখন আমার পায়ের তলার মাটি সরে যায়। সেটা কোনো একটা সংস্থা ছিল যেটা তৃতীয় লিঙ্গের লোকজনের দেখাশোনা করত। মেয়েটা সেই সংস্থার ভেতরে চলে যায়। আমি কিছুটা দূরে গাড়ি দাঁড় করিয়ে দিই, কিছুক্ষণ পরেই সেখান থেকে তৃতীয় লিঙ্গের মানুষ বের হয়। আমি একজন লোককে জিজ্ঞাসা করি যে এখানকার মালিক কে? তখন সে বলে, রিয়া ম্যাডাম। সে অনেক উচ্চ বংশের মেয়ে আর সে অনেক ধনী পরিবারের মেয়ে, এবং পাশাপাশি সে একজন ভালো মানের মানুষ। সে এখানে তৃতীয় লিঙ্গের মানুষদের পড়াতে আসে। আমি মনে মনে ভাবলাম, রিয়া ম্যাডাম কত ভালো, তৃতীয় লিঙ্গের মানুষদের কত খেয়াল রাখে। এখন আমার তাকে অনেক পছন্দ হতে শুরু করে। কিছু দিনের মধ্যে তার সাথে আমার কথা বলা শুরু হয় এবং অল্প কিছু দিনের মধ্যে তার সাথে আমার বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এখন প্রায়ই আমাদের কথা হয়। গাড়িতে বসলে এখন সে আর মুখে রুমাল দেয় না। সারা রাস্তা আমরা কথা বলতে বলতে আসতাম। আমরাও তার কাকার মতো তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করা পছন্দ হতো না, কিন্তু আমি কখনো তাকে এই ব্যাপারে কিছু বলতে পারতাম না। আমার মনে হতো সেও হয়তো আমাকে পছন্দ করে। আমাদের কথা বলার খবর সাহেব মনে রিয়ার কাকার কানে চলে আসে, আর সে আমাকে তার ঘরে ডেকে পাঠায় আর বলে, তুমি যদি রিয়ার ব্যাপারে সত্যিটা জানতে পারো তবে উল্টো পায়ে ফিরে যাবে। দেখা করার তো দূরের কথা, তার দিকে তাকাবেও না কখনো। আমি তাকে জিজ্ঞাসা করি, কি সত্যি আছে রিয়ার ব্যাপারে? আমি তো তাকে বিয়ে করতে চাই। সাহেব আমার কথা শুনে আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে আর বলে, সে মেয়ে নয়, বরং সে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তুমি কি করে তাকে বিয়ে করবে? তার এই কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি ভাবতে থাকি, আমার তখনই বুঝে যাওয়া উচিত ছিল যখন সে তাদের সাথে এত খোলামেলাভাবে মিশত। রিয়া যখন তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে মিশত তখন মনে হতো সে যেন তাদেরই একজন, কিন্তু আমার কখনো তার উপর সন্দেহ হয়নি। সাহেব আমাকে ঠিক বলেছিল, রিয়ার ব্যাপারে সব সত্যি জানলে তুমি উল্টো পায়ে ফিরে আসবে। এই কথা শোনার পর আমি রিয়ার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিই, এমনকি তার সাথে কোনো যোগাযোগও রাখিনি, কারণ সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তার ব্যাপারে সত্যি জানার পর আমার আর তার মুখ দেখার ইচ্ছে কখনো হয়নি। আমি সেই চাকরি ছেড়ে দেই। নানা জায়গায় ধাক্কা খেয়ে আমি কাজ খুঁজতে থাকি। অনেক পরিশ্রমের পর ভগবানেরও হয়তো আমার ভাগ্যের উপর দয়া হয়।
আর আমি কানাডায় চলে আসি। কিন্তু আমি জানতাম না কানাডায় আসার পর আমার কপালে কি আছে। নিজের বিয়েতে রাজি হওয়ার সময় আমার একবারও রিয়ার কথা মনে আসেনি, কিন্তু এখন যে আমার সামনে আমার বউ সেজে বসে আছে সে আর কেউ নয়, বরং রিয়া। যতটা অবাক আমি তাকে দেখে হয়েছিলাম ততটাই অবাক সে আমাকে দেখে হয়েছিল। আমি হাত দিয়ে মাথা ধরে বসে পড়লাম। আমি তো এটাই ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম যে আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষকে বিয়ে করে নিলাম। আমার তো মাথা ঘুরতে শুরু করে, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমি তার মায়ের কাছ থেকে টাকা আগেই নিয়ে নিয়েছিলাম, আমি নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। সেই টাকায় নিজের বোনের বিয়ের প্রস্তুতি চলছিল। যদি আমি টাকা না নিতাম তবে সেই টাকা মুহূর্তেই আমি সেখান থেকে পালিয়ে যেতাম। কিন্তু আমার লোভ আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষকে বিয়ে করে ফেলেছিলাম, আর একজন তৃতীয় লিঙ্গের মানুষ আমার সামনে আমার বউ সেজে বসেছিল। আমি রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যাই। সে কিছু বলে না, সহ্য করে দাঁড়িয়ে উঠে নিজের মায়ের কাছে চলে যায়। যখনই সে নিজের মায়ের কাছে যায় আমি তখনই ঘরের দরজা বন্ধ করে দিই। আমি তাকে নিজের ঘরে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। সারা রাত আমি জেগে কাটাই। যখনই সকাল হয় আমার শাশুড়ি মা আমার কাছে এসে আর ধমকি দিয়ে বলে, চুপচাপ আমার মেয়েকে মেনে নাও আর অনুষ্ঠানের জন্য তৈরি হও, না হলে তুমি তো জানো তোমার সাথে কি হতে পারে। আমি তোমাকে জেলে পাঠিয়ে দেব, বাকি জীবন তোমাকে সেখানেই কাটাতে হবে। তাহলে তোমার পরিবারের কি হবে? আমি বাধ্য হয়ে নিজের পরিবারের জন্য রাজি হয়ে যাই এবং অনুষ্ঠানের জন্য তৈরি হই, কারণ আমি জানতাম এই মহিলার অনেক দূর পর্যন্ত চেনা পরিচিত আছে। সে আমার সাথে যা কিছু করতে পারে, আর আমি এখানে কাউকে জানতাম না। ও যখন আমি বাইরে গিয়ে রিয়াকে দেখি তখন তাকে কোনো দিন থেকেই তৃতীয় লিঙ্গের মানুষ বলে মনে হচ্ছিল না। তাকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে সে মেয়ে নয় বরং তৃতীয় লিঙ্গের মানুষ। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসি। তখন আমার শাশুড়ি আমার কাছে আসে এবং খুব ভালোভাবে আমাকে বলে, তুমি এখানে একা কি করছো? আমি তাকে অনেক রেগে গিয়ে বলি, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমাকে বলেছিলে যে আমার বিয়ে তোমার মেয়ের সাথে হবে, কিন্তু তুমি তো আমাকে ধোঁকা দিয়ে আমার বিয়ে একজন তৃতীয় লিঙ্গের মানুষের সাথে দিয়ে দিলে। তুমি আমার বাধ্যতার সুযোগ নিয়েছো। তখন সে বলে, তোমাকে কেউ ভুল খবর দিয়েছে, আমার মেয়ে তৃতীয় লিঙ্গের নয়, বরং সত্যটা অন্য কিছু। তুমি জানো না। আমি রেগে গিয়ে বলি, আমি কোনো সত্যি জানতে চাই না, তুমি আমাকে রেহাই দাও। শাশুড়ি কিছু বলার আগে রিয়া ঘর থেকে বেরিয়ে বলে, ঠিক আছে, 2 মাস পরে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও আর হিন্দুস্তান চলে যেও, আর আমার মা তোমাকে যত পয়সা দিয়েছে তার টাকাও তোমাকে ফেরত দিতে হবে না। কিন্তু আমার একটা শর্ত আছে। রিয়ার কথা শুনে আমি খুশি হয়ে যাই। ঠিক আছে, 2 মাস পরে সত্যি সত্যি আমি মুক্তি পেয়ে যাব। তার শর্ত এটাই ছিল যে 2 মাসের জন্য সবার সামনে আমার সাথে একজন ভালো বরের মতো ব্যবহার করতে হবে, কারণ সবে মাত্র আমাদের বিয়ে হয়েছিল আর আমাদের নিমন্ত্রণ বাড়িতে যেতে হচ্ছিল। আমি অনেক অবাক হয়ে ভাবতে থাকি যে এখানে কানাডায় কেন কেউ রিয়ার আসল ব্যাপার জানে না, যে সে আসলে কে। এই 2 মাস আমি তার দিকে পুরো নজর রাখি, কিন্তু আমি কিছুই জানতে পারি না। দিনের সময় তার সাথে আমার সব সময় থাকতে হতো, কিন্তু রাতের বেলা আমি অন্য ঘরে চলে যেতাম আর সে নিজের ঘরে থাকতো। এইভাবেই 2 মাস পূর্ণ হয়ে যায়। আমি ডিভোর্স পেপার তৈরি করে নেই। আমার শাশুড়ি আমাকে বলে, তুমি আরও একবার ভেবে দেখো, এখনও সময় আছে, তুমি আসল সত্যিটা জানো না। দেখো যেন এমন না হয় যে সব সত্যি জানার পর তোমাকে আফসোস করতে হয় আর নিজের করা ভুল সিদ্ধান্তের জন্য তোমাকে পস্তাতে হয়। আমি বুঝতে পেরেছিলাম যে সে আমাকে আটকানোর জন্য এমন কথা বলছে। সে আমাকে নিজের মেয়ের সাথেই রাখতে চায়, কিন্তু আমি হিন্দুস্তান ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ডিভোর্স দিয়ে ফিরে আসি। ফিরে এসে আমি নতুনভাবেই জীবন শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে কোনো চাকরি ছিল না। সেই জন্য আমি পরিশ্রম করা শুরু করে দিই। আমার মনে যেসব স্বপ্ন ছিল সব শেষ হয়ে যায়। 3 বছরের কঠিন পরিশ্রমের পর আমি নিজের একটা ব্যবসা শুরু করি। আর এই ব্যবসার কাজেই আমি একটা মিটিং করতে আমাকে বন্ধুর কোম্পানিতে যেতে হয়। সেখানে রিয়াকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই, আর এটা জেনে তো আমি আরও অবাক হয়ে যাই, সে আমার বন্ধুর বউ। আমি বন্ধুকে ডেকে বলি, এটা তুমি কি করেছো? তুমি কাকে বিয়ে করেছো জানো? আমার বন্ধু আমার হাত ধরে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে বলে, এখানে নাটক করার কোনো দরকার নেই। আমি বললাম, তুমি কি জানো যে তুমি কাকে বিয়ে করেছো? সে বলে, হ্যাঁ আমি জানি, আর আমি সেই সব জানি যা তুমি জানো না।
আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? আমার বন্ধু বলে, না, আমি পাগল হয়ে যাইনি, বরং আমি রিয়ার ব্যাপারে সব সত্যি কথা জানি। রিয়া তৃতীয় লিঙ্গের মানুষ নয়, বরং সে একটা খুব ভালো মেয়ে। সে যখন জন্মেছিল ডাক্তার মনে করেছিল হয়তো সে তৃতীয় লিঙ্গের মানুষ, কিন্তু 15 বছর বয়সে তার একটু রোগ হয়, আর অপারেশনের ফলে সে একদম সুস্থ একটি মেয়ে হয়ে যায়। কিন্তু তার পরিবারের লোকেরা এই কথা বিশ্বাস করে না। তার পরিবারের আর প্রতিবেশীর লোকেরা তাকে তৃতীয় লিঙ্গের মানুষ বলতে থাকে। লোকের কথায় বিরক্ত হয়ে তার মা বাবা তাকে কানাডায় নিয়ে চলে আসে। নিজের পড়াশোনা শেষ করে রিয়া তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করার কথা চিন্তা করে, কারণ তাকে সবাই তৃতীয় লিঙ্গের মানুষ বলে অপবাদ দিত। কিন্তু সে সেটা ছিল না। তারপরেও তার পরিবারের লোক, প্রতিবেশীরা তার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। রিয়া কিভাবে যারা সত্যি তৃতীয় লিঙ্গের মানুষ হয় তাদের না জানি কত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই জন্য সে বছরে কিছু মাস হিন্দুস্তান যায় এবং সেখানে গিয়ে একটা সংস্থা খোলে। তার জন্য এই কাজের জন্য তার আত্মীয়দের সন্দেহ হয়, আরও মজবুত হয় যে সে মেয়ে নয়, বরং একটা তৃতীয় লিঙ্গের মানুষ। এর মধ্যে তোমার সাথে রিয়ার দেখা হয়। সে তোমাকে পছন্দ করতে শুরু করে, কিন্তু তুমি ও বাকি সবার মতো ছিলে, আর তার কাকার কথা এসে তাকে ছেড়ে চলে গেলে। তোমার চলে যাওয়ার পর সে অনেক অসুস্থ হয়ে পড়ে। যখন তার মা তোমার কথা জানতে পারে তখন তোমাকে কানাডায় নিয়ে আসে। তোমার যাওয়ার সব ব্যবস্থা সেই করেছিল, যে কোনোভাবে তার মেয়ের সংসার সাজাতে চেয়েছিল, সেই জন্য তোমাকে জোর করে বাধ্যই করতো, আর বিয়ে রিয়ার সাথে দেয়। সে ভেবেছিল বিয়ের পর তোমার সমস্ত ভুল ধারণা শেষ হয়ে যাবে আর তুমি সব সত্যিটা জেনে যাবে যে রিয়া একজন সাধারণ মেয়ে। কিন্তু তুমি তো রিয়ার কোনো কথাই শোনোনি, আর তাকে নিজের ঘর থেকে বের করে দিয়েছিলে। তুমি রিয়াকে সেটাই ভাবছিলে যেটা লোকে তোমাকে বলেছিল। যদি তুমি একবার তার কথা শুনতে তবে তুমি সব সত্যি কথা জানতে পারতে। কিন্তু তুমি তো তাকে ডিভোর্স দিয়ে ফিরে চলে এলে। তোমার ফিরে আসার পর সে আবারও ভেঙে পড়ে। সেই সময় আমি তাকে সাহস যোগাই। তার সব সত্যি জানার পর আমি তাকে বিয়ে করার প্রস্তাব দিই, আর আমরা সারা জীবনের জন্য হিন্দুস্তান চলে আসি। এই সব কথা রিয়া নিজে আমাকে বলেছে, যাতে ভবিষ্যতে তোমার মতো যাতে আমি না তাকে ছেড়ে চলে যাই। এই সব কথা শুনে আমার মনে হচ্ছিল যেন আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। এটা আমি কি করেছিলাম? আমি নিজেই নিজের পায়ে কুড়োল মেরেছিলাম। আমার বন্ধু 6 বছর ধরে বিদেশে ধাক্কা খাচ্ছিল, সে কোনো ভালো চাকরি পাচ্ছিল না। রিয়াকে বিয়ে করার পর আজ সে এত বড় কোম্পানির মালিক। আমার বন্ধু আমাকে বলল, সৌভাগ্য অনেক বড় তোমার জীবনে এসেছিল, কিন্তু তুমি লোকের কথা শুনে নিজের ভাগ্য নিজেই নষ্ট করেছো। তোমার দুর্ভাগ্য যে রিয়ার মতো মেয়েকে তুমি ছেড়ে দিয়েছো। সব কথা শোনার পর অনেক দুঃখ নিয়ে আমি সেই অফিস থেকে চলে আসি। এইসব কিছুর জন্য দায়ী আমি নিজেই। এই সব কিছুর দোষ আমারই ছিল। যদি সেই সময় রিয়ার সব কথা আমি শুনতাম তাহলে আজ রিয়া আমার বউ হতো। আমি তার সাথে অনেক ভুল করেছি। এই জন্য ভগবান আমার কাছ থেকে সরিয়ে নিয়ে তাকে একটা নতুন জীবন দিয়েছে। আমার আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এই ভুলের বোঝা সারা জীবন আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে, কারণ আমার ভুলের সাজা আমাকেই ভোগ করতে হবে, আর এইভাবেই আমাকে জীবন কাটতে হবে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।